Taliban. Breaking news. Those reports claim Taliban leader Mullah Omar died 2 months ago. তালেবানরা কিভাবে গড়ে উঠলো তার ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। নারীর নিরাপত্তায় একটি আন্দোলন ও এক মহানায়কের উত্থান। 1994 সালের শরৎকাল কান্দাহারের একজন সাধারণ শিক্ষকের কানে ভয়াবহ একটি সংবাদ গিয়ে পৌঁছালো। মাদ্রাসায় তিনি শিশুদের ধর্মীয় বিষয়াদি পাঠদান করেন। লোকটার নাম মোল্লা মোহাম্মদ ওমর। मुल्ला उमर 10 साल तो वो पहाड़ों में छुप के क़यादत की है उन्होंने। তবে শহরটিতে এ জাতীয় সংবাদ নতুন কিছু নয়। রুশদের বিতাড়িত করার পর জিহাদি গ্রুপগুলো আরও বেশি উপদলে বিভক্ত হয়ে পুরো কান্দাহারকে টুকরো টুকরো করে যে যার মতো নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। ইদানিং এ জাতীয় সংবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। এখন যে সংবাদটির কথা বলা হচ্ছে তা সেসবেরই একটি নমুনা মাত্র। সালেহ নামের একজন মিলিশিয়া নেতা দুজন তরুণীকে জোর করে ছিনিয়ে নিয়েছে। দেশ জুড়ে এখন তাদেরই দাপট ও নিয়ন্ত্রণ। ফলে প্রাণের ভয়ে কেউ কিছু বলছে না, সবাই দেখেও না দেখার ভান করে চুপ করে বসে আছে। কিন্তু এই সংবাদটি প্রচণ্ড আঘাত করলো মোল্লার আত্মসম্মান বোধে। তিনি ডেকে 30 জন লোককে জড়ো করলেন। সব মিলিয়ে মাত্র 15টি বন্দুক, সামান্য এতটুকু নিয়েই আতর্কিত হামলা চালালেন গ্রুপটির উপর। প্রচণ্ড লড়াই হলো। মোল্লা ওমরের বাহিনী তরুণী দুজনকে ঠিকই মুক্ত করে আনলো, আর মিলিশিয়ান সেই লিডারকে হত্যা করে ঝুলিয়ে দিল শহরের পথের পাশে ফেলে রাখা রাশিয়ান একটি পরিত্যক্ত ট্যাঙ্কের মুখে। এর কিছুদিন পরই এর কাছাকাছি আরেকটি ঘটনা ঘটল। যৌনতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে সুচরি এক বালককে নিয়ে শুরু হয়েছে ভয়াবহ সংঘর্ষ দুই মিলিশিয়ান গ্রুপের মধ্যে। সেই সংঘর্ষে নিহত হলো বেশ কিছু সাধারণ নিরীহ মানুষ। মোল্লা এবারেও তার ছোট্ট কমান্ডো নিয়ে ঝাঁপিয়ে পড়ল এদের বিরুদ্ধে। সাফল্য আগের মতোই 100%। বালকটিকে তারা মুক্ত করে আনলেন এবং যারা তাকে অপহরণ করেছিল সবাইকে হত্যা করে পাঠিয়ে দিলেন পরপারে। মোল্লা ওমর অত্যন্ত নিষ্ঠ ও আল্লাহওয়ালা একজন মানুষ। এসব কাজে তার ক্ষমতা বা আধিপত্য বিস্তারের কোনো উদ্দেশ্য ছিল না, ছিল কেবল আত্মসম্মানবোধের তাড়না এবং দিনী চেতনা থেকে উদ্ভূত আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়। পরবর্তী সময়ে পশ্চিমা মিডিয়াগুলোতে তালেবানকে চিহ্নিত করা হয়েছে নারী বিদ্বেষী এবং নারীদের মানবিক স্বাধীনতা হরণকারী দুর্ধর্ষ ও ভয়ঙ্কর একটি দল হিসেবে। কিন্তু ইতিহাস সাক্ষী, দলটি সূচনাই করেছিল নারীর নিরাপত্তা ও সম্ভ্রম রক্ষার আপোষহীন প্রতিজ্ঞা থেকে। এই ভয়াবহ অনাচার ও ঘৃণ্য কাজগুলোই মূলত আফগান ভূমিতে তালেবানদের উত্থান ঘটিয়েছে গণমানুষের মুক্তিদূত হিসেবে। সে সময় জিহাদি মিলিশিয়ান গ্রুপগুলো শত শত দলে বিভক্ত হয়ে কান্দাহারকে বানিয়ে ফেলেছিল সাক্ষাৎ এক নরক। দুর্ধর্ষ অস্ত্রধারীদের সামনে জিম্মি হয়ে পড়েছিল শহরের সাধারণ মানুষ। তালেবান নামক বিস্ময়কর এই ক্ষুদ্র বাহিনীর উত্থানের কারণে মানুষ যেন আশার আলো দেখতে পেল। সবাই তাদের আপন করে নিল হৃদয়ের উষ্ণ ভালোবাসা দিয়ে। কিন্তু তখনও তাদের নির্দিষ্ট কোনো নাম ছিল না। এই ঘটনার বেশ কিছুদিন পর মোল্লা ওমর বেশ কিছু সাথী নিয়ে সিঙ্গেহার এলাকার লাল মসজিদে গিয়ে একত্র হলেন। আলাপ আলোচনার পর তারা একমত হলেন ন্যায়ের পক্ষে এই আন্দোলনটির এবার একটি নতুন নাম দেওয়া দরকার। সময়টা তখন 1994 সালের শরৎকাল। এর ফলে তালেবানের জন্মটি হয়েছে পশতুন সমাজের গর্ব থেকে। বিশেষ স্বপ্ন এবং পরিকল্পনা নিয়ে রাজনৈতিক দলগুলো যেভাবে প্রতিষ্ঠিত হয় তাদের যাত্রাটা মোটেই সেরকম কিছু ছিল না। এদের প্রতিষ্ঠাতাদের মাথায় ছিল না রাষ্ট্র শাসন করা বা আফগানদের অন্যান্য অঞ্চলকে বশীভূত করার কল্পনাও, বরং তাদের পুরো কার্যক্রমটি ছিল সামাজিক স্থিতি ও নিরাপত্তা সৃষ্টির লক্ষ্যে মানবতার আহ্বানে সাড়া দেওয়া মাত্র। দিনী অনুশাসন মেনে চলা একটি গোত্রীয় সমাজে সাধারণ মানুষের সম্ভ্রম রক্ষা, পথঘাট ও বাজারগুলো নিরাপদ রাখা, মানুষের সম্পদের নিরাপত্তা দেওয়া এবং নিরীহ লোকগুলোর জীবন রক্ষার তাগিদ থেকেই যাত্রা শুরু ইতিহাসের গতিপথে বদলে দেওয়া এই সংগঠনটির। নতুন জন্ম নেওয়া আন্দোলনটির জন্য সবার আগে যে গুরুত্বপূর্ণ কাজটি অপেক্ষা করছিল তা ছিল শহরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা চেকপোস্টগুলোর নিয়ন্ত্রণ নেওয়া। এই জায়গাগুলো সাধারণ মানুষের জন্য হয়ে উঠেছিল ভীষণ ভয়ঙ্কর। সশস্ত্র মিলিশিয়ারা এগুলোতে অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে থাকত। মানুষকে ব্ল্যাকমেইল বা জিম্মি করা, তাদের সম্মান নষ্ট করা, সম্পদ আত্মসাৎ করা, এমনকি নির্বিচারে হত্যা করা সবকিছু চলতো এখানে। তালেবানরা হামলা চালিয়ে তাদের নিয়ন্ত্রিত বেশ কিছু চেকপোস্ট দখল করে নেয়। সেই সাথে তাদের হাতে আসতে থাকে অস্ত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র। অথচ এর শুরুর কয়েক সপ্তাহ পর্যন্ত তাদের লিডারের হাতে একটিমাত্র মোটরসাইকেল ছাড়া আর কিছুই ছিল না। তাও সাইকেলটি দিয়েছিলেন আরেকজন মানুষ, মোল্লা আব্দুল সাত্তার আখন্দ। এর নাম দেওয়া হয়েছিল দাব্বাতুল ইসলাম বা ইসলামের ট্যাঙ্ক। তালেবান বাহিনী শুরুর কয়েক সপ্তাহ নিজেদের দখলকৃত অঞ্চলগুলোতে নিরাপত্তা কায়েমের মনোনিবেশ করল। এজন্য তারা কারো থেকে কোনো বিনিময় নিত না। তালেবানের এই জাগরণের পরে বহুদিন পর পশতুন নাগরিকরা তাদের মেয়েদের ব্যাপারে নিশ্চিত হতে পারল। এখন তারা নিরাপদে বের হতে পারে, কেউ তাদের সামনে উৎপাত তৈরি করে না। এভাবে মোল্লা ওমর ও তার সঙ্গীগণ জায়গা করে নেন জনগণের হৃদয়ের গভীর দেশে।
মানুষ তাদের পরম নির্ভয়ে আপন করে নেয়। তালেবান আন্দোলন প্রতিষ্ঠাতাদের একজন মোল্লা আব্দুস সালাম জাইব তার বইয়ে বিশেষ একটি ঘটনা উল্লেখ করেছেন। সাধারণ মানুষ তালেবানের প্রতি কীরকম আবেগ আপ্লুত ও সমর্পিত ছিল, ঘটনাটি থেকে সে ব্যাপারে গভীর এক ধরনের ধারণা পাওয়া যায়। তিনি লেখেন, একদিন দেখা গেল চেকপোস্টের কাছে এক লোক পিছন পিছন একটা ব্যাগ নিয়ে হাজির হয়েছে। ব্যাগটি এনে অর্পণ করলো আমাদের হাতে। মুখটা খুলে দেখলাম ভিতরে প্রচুর টাকা। আমরা গুনতে শুরু করলাম, সব মিলিয়ে 9 কোটি আফগানি। এটা ছিল আমাদের কল্পনারও বাহিরে। এত বিপুল সহযোগিতা পাবো সে সময়টিতে আমাদের ধারণাও ছিল না। লোকটার এই কাজ দেখে আমরা সবাই রীতিমতো ভ্যাবাসেকা খেয়ে গেলাম। তারপর টাকা প্রাপ্তির একটা রসিদ পাঠানো হলো তার নামে। তিনি সেটি গ্রহণ করলেন না, ফিরিয়ে দিলেন, এই বলে যে এই সম্পদ আমি আল্লাহর সন্তুষ্টির আশায় দান করেছি। কেউ জেনে আমাকে বাহবা দিক, এটা আমার উদ্দেশ্য নয়, বরং এটাও চাই না যে জনসম্মুখে আমার নাম ঘোষণা করা হোক। তালেবানের আত্মপ্রকাশের কিছুকাল পরেই পাকিস্তান নিজেদের ব্যক্তিগত লাভের কথা ভেবে তাদের পরিকল্পনায় হস্তক্ষেপ করতে আগ্রহী হয়ে উঠল। এখানে ইসলামাবাদের দুটো রাজনৈতিক স্বপ্ন ছিল, মধ্য এশিয়ায় পৌঁছার জন্য এবং তাদের একটি মুক্ত বাণিজ্য রাস্তা দরকার। আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সংহত না হলে তা কখনো পাওয়া সম্ভব ছিল না, কারণ মধ্য এশিয়া যাওয়ার এই পথটি পুরোটাই পড়েছে আফগান ভূমিতে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, পাকিস্তান চাইছিল কাবুলে একটি পশতুন সরকার ক্ষমতায় আসুক। তখন পাকিস্তানি পশতুনদেরকে সেখানে অন্তর্ভুক্ত করানোটা সহজ হয়ে আসবে। শুধু এই একটি কারণে দীর্ঘদিন যাবৎ পাকিস্তান সরকার গুলবুদ্দিন হেকমাতিয়ারকে সহযোগিতা করে আসছে। হেকমাতিয়ার ছিলেন আফগান জিহাদের সর্বোচ্চ নেতাদের একজন, কিন্তু তিনি কাবুলে ঢুকতে ব্যর্থ হয়েছেন শোচনীয়ভাবে। সামরিক কোনো লাভালাভ ছাড়াই কাবুলের উপর বৃষ্টির মতো একের পর এক মিসাইল ছুড়ে গেছেন শুধু। কিন্তু তরুণ শক্তি হিসেবে তালেবানদের আত্মপ্রকাশ ঘটাতেই পাকিস্তানের সামনে তার উত্তর সীমান্তের প্রতিবেশী দেশটিতে নিজের পরিকল্পনা বাস্তবায়নের নতুন একটি দরজা যেন খুলে গেল। তারা এইভাবে খুব আশান্বিত হয়ে উঠল যে নতুন এই দলটির সাথে বোঝাপড়া করাটা তাদের অনেক সহজ হয়ে উঠবে, কারণ পাকিস্তান সেনাবাহিনীর শতকরা প্রায় 20 ভাগই পশতুন গোষ্ঠীর সদস্য। তাছাড়া তালেবান বাহিনীতে প্রচুর সদস্য আছে যারা গিয়েছে পাকিস্তান অবস্থিত আফগান শরণার্থী শিবির থেকে। এটাও এক ইতিবাচক দিক। এমনিভাবে দুই দলের মধ্যে যোগাযোগ ঘটিয়ে দেওয়ার কাজে সহযোগিতা করেছেন পাকিস্তান জামিয়াতের উলামায়ে ইসলামের লিডার মাওলানা ফজলুর রহমান। তালেবান নেতাদের সাথে তার একটা বিশেষ ভালোবাসার সম্পর্ক আছে। এদের অনেকে উত্তর ও দক্ষিণ পাকিস্তানে ছড়িয়ে থাকা তার প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোতে পড়াশোনা করেছে। এমনকি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তালেবানদের সাথে ইসলামাবাদের সম্পর্কের কারণে গর্ব করে প্রকাশ্যে একথা বলেছিলেন যে তালেবানের নেতৃত্বে যারা রয়েছে তারা আমাদেরই ছেলে। তবে সংগঠনটি সবসময় জোর দিয়ে বলে এসেছে, আমরা পাকিস্তান থেকে সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন। প্রতিটি পর্যায়ে জোরালোভাবে বলেছে যে রাজনৈতিক ও সামরিক কোনো কিছুতেই তারা পাকিস্তানের দ্বারা নিয়ন্ত্রিত নয়। সম্পূর্ণ নিজস্ব চিন্তা ও সিদ্ধান্তের চলেছে আন্দোলন, এবং এসব শুধু মুখেই নয়, পরবর্তী দিনগুলোতে তারা রাজনৈতিকভাবে যে সকল পরিস্থিতি মোকাবেলা করেছে সবগুলো পর্যায়ে কাজের মাধ্যমে তা প্রমাণও করেছে। এভাবে নবগঠিত একটি ক্ষুদ্র সংগঠন তরতর করে এগিয়ে সামনের দিকে চলতে শুরু করে। তাদের এই আশ্চর্য ও স্বাচ্ছন্দ্যপূর্ণ মিরাকল গতিটির দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল পুরো পৃথিবী। আত্মপ্রকাশের অল্প কয়েক সপ্তাহের ব্যবধানেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিল দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর, উল্লেখযোগ্য কোনো ক্ষতি বহন করা ছাড়াই। এরপর একের পর এক শহর আসতে লাগলো তাদের হাতে, কখনো সন্ধির মাধ্যমে, আবার কখনো যুদ্ধের মাধ্যমে। কিন্তু 1996 সালে দলটি যখন কাবুলের উপকণ্ঠে গিয়ে পৌঁছলো, তখন তাদের মধ্যে দেখা দিল একটি দ্বিধা ও অস্বস্তি। কারণ রাজনীতিতে প্রবেশের মানেই হলো সামাজিক অস্থিতিশীলতার বিরুদ্ধে সাংগঠনিক হওয়া, একটি সাধারণ আন্দোলন, একটি দেশের রীতিমতো সরকার ও প্রশাসনে রূপান্তরিত হওয়া। অর্থাৎ যে দলটি গড়ে উঠেছিল স্রেফ নিরাপত্তার পরিবেশ তৈরির জন্য, সে দলটিকে এখন হয়ে উঠতে হবে পুরো দেশ পরিচালনার দায়িত্বশীল কর্তৃপক্ষে। এই অবস্থাটি সাংগঠনের সামনে বিশেষ কিছু মৌলিক প্রশ্ন নিয়ে হাজির হলো। এসবের সমাধান না করে সামনে এগোনো মুশকিল। অথচ তাদের সর্বোচ্চ নেতা মোল্লা ওমর কখনো বিষয়গুলো নিয়ে ভাবেননি। পরিস্থিতি এমন হতে পারে তা তার মাথাতেই ছিল না। ফলে প্রশ্নগুলো সমাধান তার কিভাবে করবেন সে বিষয়ে কোনো পরিকল্পনাও হাজির নেই কারো সামনে। এ বিষয়ে মীমাংসা স্থির করার লক্ষ্যে 1996 সালের মার্চ মাসে তালেবান 1200 শরিয়া বিশেষজ্ঞকে আহ্বান করলেন কান্দাহারের একটি সম্মেলনে সমবেত হওয়ার জন্য। দেশের বিভিন্ন জায়গা থেকে লম্বা দাড়ি আর পাগড়ি পরা নেতৃত্ব স্থানীয় আলেম ও শরিয়া বিশেষজ্ঞগণ হিমশীতল শুকনো এই শহরটিতে এসে জড়ো হতে লাগলেন একের পর এক। উদ্দেশ্য দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলা এবং নিকটকালে রাষ্ট্র পরিচালনা ও তৎসংশ্লিষ্ট যে বিষয়াশয় উদ্ভূত হতে চলেছে সেসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। আলাপ আলোচনার ভিতর দিয়ে বেশ কয়েকদিন পেরিয়ে গেল। এ সময়টিতে তারা মৌলিক কিছু প্রশ্নের সমাধান তালাশ করছিলেন, যেমন কাবুলে বর্তমানে যে সরকার প্রতিষ্ঠিত আছে যেটি চালাচ্ছেন তাজেক নেতা বুহারউদ্দিন রাব্বানি,
তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া কি সঠিক হবে? সঠিক হলেও ঘোষণাটি কে দেবে? এরপর নারীদের শিক্ষানীতি কীরকম হবে? তাদেরকে কি পুরুষের সাথে বাইরে কাজ করার সুযোগ দেওয়া হবে? এত বিশাল সংখ্যক আলেমের সম্মিলিত আলোচনা শেষ পর্যন্ত কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারল না। মোল্লা উমর ভাবছেন কি উপায়ে সবাইকে অভিন্ন একটি মতে একত্র করা যায়। এমন সময় তার মনে পড়ল সমাবেশের জায়গাটি থেকে অল্প কয়েক কিলোমিটার দূরেই একটি সোনার বাক্সে সযত্নে তুলে রাখা পবিত্র কাপড়টির কথা। তো কি ছিল এই পবিত্র কাপড়টি এবং এই কাপড়টি কার ছিল, এ বিষয়ে জানতে চাইলে এবং তালেবানদের উত্থানের পরবর্তী ইতিহাস জানতে চাইলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।